হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল অনামিকা ডায়েরি। তো বেশি কথা না বলে আজকে আমাদের পর্ব শুরু করি। বাবা, আমি তোমারই তো মেয়ে। ইমাম ওয়াসিম চমকে পিছনে ফিরে তাকান। ইমামা দূর থেকে শীতল চোখে তার দিকেই তাকিয়ে আছে। ওর চাহনি প্রখর এবং তীক্ষ্ণ, যা খুব সহজে এড়িয়ে যাওয়া সম্ভব নয়। খানিকটা অপ্রস্তুত দেখালো ইমাম ওয়াসিমকে। এক ধরনের অজানা উদ্বেগ ফুটে উঠল তার নির্ভীক কঠিন মুখে। তিনি দ্রুত দৃষ্টি ফিরিয়ে নিয়ে দৃঢ়তাপূর্ণ কণ্ঠে আওড়ালেন, মানে? ইমামা সরাসরি বাবার সামনে এসে দাঁড়ালো। ভনিতাহীন শক্ত গলায় সোজাসাপটা জানতে চাই, তুমি আমার আসল বাবা নও? ইমাম ওয়াসিমের কণ্ঠে অস্বাভাবিক কম্পন। এ এসব কি বলছো ইমামা? সত্যিটা বলো বাবা। ইমামার কঠোর প্রশ্নবাণে ইমাম ওয়াসিমের হতচকিত চোখ দুটো এদিক সেদিক তাকিয়ে যেন আশ্রয় খুঁজল। কিন্তু স্বয়ং স্বয়নশীলা যে আজ নিজেই প্রাচীর হয়ে তার সামনে রূঢ় মূর্তির মতো দাঁড়িয়ে আছে। শীতল ঘাম গড়িয়ে পড়ল পুরো ভ্রুজোড়ার কার্নিস দিয়ে। ইমাম ওয়াসিম শক্ত ঢোক গিলে শুকনো চৌচিরে গলাটা সিক্ত করে পড়লেন, এইসব বাজে কথা আবার কে দিয়েছে তোমার কানে? হঠাৎ বাদলে ভিজে উঠল ইমামার কণ্ঠস্বর। মেঘলা আকাশের নির্দয় বিধ্বংসী বজ্রপাতে আকাশ ভেঙে কালো মেঘেরা আছড়ে পড়ল ঢেউহীন যন্ত্রণার ভারে মুষড়ে পড়া মেয়েটির চোখে। নিরবধি যন্ত্রণায় ভরে উঠল চোখের কোল। আমি সত্যিটা জানতে চাই। আমি জাস্ট ক্লান্ত হয়ে গেছি বাবা। ছোট থেকে মানুষের মুখে এসব শুনতে শুনতে বিরক্ত আমি। সবার মনে এত কিসের কৌতূহল আমাকে নিয়ে? সত্যি করে বলো না, আমি তোমার মেয়ে বাবা, তাই না? ইমাম ওয়াসিম এগিয়ে এসে ইমামার মাথায় হাত রাখলেন। ঠোঁটের কোণে এক চিলতে আলোড়ন জাগিয়ে নির্বিকার কণ্ঠে বললেন, তুমি আমারই মেয়ে। ওষুধ খেয়েছ? চুপ করে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল চোখ থেকে। ইমামা উপর নিচ মাথা নাড়িয়ে বাবাকে জড়িয়ে ধরে হঠাৎ ফুঁপিয়ে উঠল। ইমাম ওয়াসিম সময় নিয়ে মেয়েকে শান্ত করে বেরিয়ে গেলেন। ইমামা চোখ মুছে ব্যাগ কাঁধে জড়িয়ে নিয়ে বেরোবে, তখনই ক্রিং ক্রিং শব্দ ভেসে এলো মুঠোফোন থেকে। আবারও সেই অজ্ঞাত নাম্বার থেকে নোটিফিকেশান। ভীতি সন্ত্রস্ত হৃৎস্পন্দনে অকুতভয়ী দণ্ডিত হৃদয় শিউরে উঠল। ইমামা কাঁপা কাঁপা হাতে ভিডিওটা ওপেন করতেই ভেসে এলো বিষণ্ণ সুর। যদি বিরহে থাকে আমিও থাকি, কে বলো শেষে হবে আগে? কেন যে এত ভালোবাসা মরে, শুধু সময় মনে রাখে। এত শূন্যতা এ মনে রাখি যে আমি, দেখে তো কেউ তো আর বলে সবই পাগলামি। সুরাকারের মুখ দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে শুধু ছায়া অবয়ব। বিষণ্ণতার অন্ধকারে ডুবে থাকা একটা কক্ষে বসে কেউ গিটারের টুংটাং শব্দ তুলে নিঃশ্বাস শূন্যতা ঘেরা বুকে গান গাইছে। ভিডিওটা পিছন থেকে এমনভাবে করা হয়েছে যাতে করে শুধু গিটারের মাথা দেখা যাচ্ছে আর অনুভব করা যাচ্ছে গানের প্রতিটি লাইনে মিশে থাকা শীতল আত্মব্যথা। স্ক্রল করে নিচে যেতেই চোখে পড়ল নিজস্ব শূন্যতায় বিবশ করা আরেকটি বার্তা। আমায় ভালোবাসলে না কেন রেড ফাইন? আর আর কেউ না জানলেও তুমি তো জানতে, আমার মনে তুমি ছাড়া আর কেউ নেই। আমি খুব অসহায়, বড্ড একা যে আমি। আমার হৃদয়ের ধ্বংসস্তূপ তুমি ছাড়া আর কেউ তো দেখেনি। তারপরও কিভাবে পারলে আমাকে ছেড়ে পালিয়ে আসতে? বল না রে জান। ইমামার মসৃণ কপালে সূক্ষ্ম ভাঁজ ফুটে উঠল। মুহূর্তের জন্য বাকশক্তির রহিত হয়ে গেল সে। কি হচ্ছে এসব তার সঙ্গে? কখনো ফোন করে কেউ বলছে যে ইমামা নয়, আবার হঠাৎই পাঠিয়ে দিচ্ছে নৃশংস খুনের ভিডিও, পরক্ষণে গেয়ে শোনাচ্ছে গান। এর মানে কি? এর আড়ালে কার হাত থাকতে পারে? না না, কার কার থাকতে পারে? কারণ সুরাকার আর সেই অজানা মানুষ যে ফোন করে বলেছিল সে ইমামা নয়, তাদের কণ্ঠস্বর সম্পূর্ণ ভিন্ন। দুটোই প্রাইভেট নাম্বার, যার কারণে ধরা যাচ্ছে না কারা হতে পারে। তবে প্রশ্ন থেকেই যায়, কে তারা, কী উদ্দেশ্য তাদের? কিছুতেই মস্তিষ্কে ধরা দিল না এসবের উত্তর। আই লাভ ইউ, প্লিজ আমার গার্লফ্রেন্ড হয়ে যাও। অপ্রকৃতস্থ আতঙ্কে চমকে উঠল হিয়া।
পরক্ষণে ফিক করে হেসে দিল গৌরবের ঠোঁটের মিটমিটে হাসি দেখে। হিয়া লাজুক হাসল, ঠোঁটের কোণে এক চিলতে দুষ্টুমি। হিয়া গৌরবের হাত থেকে ফুলটা হাতে নিয়ে বলল, আই লাভ ইউ টু। ওয়েট, আমার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে আসছি। বলেই উঠে দাঁড়ালো হিয়া। গৌরব হ্যাচকা এক টানে হিয়াকে নিজের কোলের উপর এনে ফেলল। তুলোর মতো নরম চিবুক শক্ত করে চেপে ধরে রক্ত ছলকে ওঠা টকবকে কণ্ঠে বলে উঠল, এই ছেম্বি, এই কিসের ব্রেকআপ? এক্ষুনি বিয়ে করবো, চল। হিয়াকে কোলে নিয়েই উঠে দাঁড়ালো গৌরব। হিয়া আশেপাশে তাকিয়ে চাপা গলায় ডাকলো, গৌরব। গৌরব তৎক্ষণাৎ হিয়াকে কোল থেকে নামিয়ে ভদ্র ছেলের মতো আবারও আগের জায়গায় বসে পড়ল। সরি ডার্লিং, আমি তো মজা করছিলাম। তোমাকে না আজ দারুণ লাগছে জান। ভেঙচি কেটে পাশে বসলো হিয়া, শুকনো মুখে বলল, ধন্যবাদ। গৌরব অবাক হয়ে জানতে চাইল, শুধুই ধন্যবাদ? না, বিয়ে করব, চল মন্দিরে। মজা ছলে কিছু বলতে গিয়ে হিয়া হেসে মুখ চেপে ধরল, কিন্তু হঠাৎ করেই গৌরবের চোখে মুখে নেমে এলো অদ্ভুত শীতলতা। গৌরব হঠাৎ পকেট থেকে সিঁদুরের কৌটো বের করে হিয়ার স্মৃতি রাঙিয়ে দিল লাল রঙে। মন্ত্রমুগ্ধের ন্যায় হিয়ার দিকে তাকিয়ে বলল, মন্দিরে যাওয়ার কি প্রয়োজন? সিঁদুরের টুকরো লাল রঙে হিয়া স্তব্ধ হয়ে গেল কিছুক্ষণের জন্য। শরীরের প্রতিটি কোণে আকস্মিকভাবে বিদ্যুতের শিহরণ ছড়িয়ে পড়ল। কাপা হাতে স্মৃতিতে হাত ছুঁয়ে ছলছল নয়নে তাকালো গৌরবের দিকে। এটা তুমি কি করলে গৌরব? গৌরব শান্ত স্বরে বলল, কেন ভালোবাসো না আমাকে? অশ্রু ঝরে পড়ল হিয়া চোখ থেকে, কণ্ঠ রুদ্ধ হয়ে এলো। তবুও কাঁদতে কাঁদতে বলল, খুব ভালোবাসি পাগল। মুহূর্তেই গৌরবকে জড়িয়ে ধরল হিয়া। গৌরব বুকের গভীরে টেনে নিল হিয়াকে। স্বামীসুলভ অধিকার নিয়ে রাঙা স্মৃতিতে ঠোঁট ছুঁয়ে ফিস করে বলল, তোমার প্রেমে আমি পাগল। হিয়া আবেগে ভেসে অঝরে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে বলল, তুমি সত্যি একটা পাগল। গৌরব হেসে উত্তর দিল, আর তুমি সেই পাগলের বউ। হেই গাইসরা, বিয়ে ডান, চল হানিমুনে যাই সবাই। গৌরবের উচ্ছ্বসিত কণ্ঠে সকলে কপাল কুঁচকে সামনে তাকালো। হিয়ার স্মৃতিতে সিঁদুর দেখে ইমামা আর ইভরাতের কিছুই বুঝতে বাকি থাকে না। ওরা দুজন ছুটে গিয়ে হিয়াকে জড়িয়ে ধরল। হিয়া লাজে আরক্ত হয়ে একদম জমে আছে, লজ্জায় মুখ তুলতেও পারছে না আড়ষ্ট মেয়েটা। এদিকে গৌরব 24 কপাটি বের করে হাসছে। কারিব নাক কুচকে বলল, হানিমুনে সবাই? গৌরব এগিয়ে এসে কারিবের কাঁধে থাবা মেরে বলল, আরে দাদু নাতি, সকলে মিলে বাইক রাইডে যাওয়ার কথা বললাম। ইমামা পিছন থেকে বলল, এই তোরা যা, আমি যেতে পারবো না। গৌরব ব্যঙ্গ করে বলল, তোকে আবার কে কুতকুত দিল? গেলে কি বুকে জন্ডিস হবে না পিঠে আলসার? ইমামা চোখ রাঙালো, চুপ, সারাক্ষণ বাজে কথা। বাবা জানলে সমস্যা হয়ে যাবে। তাছাড়া এখন বের হওয়া ঠিক হবে? ঠিক ভালো বোঝার বয়স তোর হয়েছে। এই তো সেদিনও দেখলাম হাফ প্যান্ট পরে ঘুরছিস। ইমামা জ্বলে উঠল, পায়ের দিকে ইশারা করে চিবিয়ে চিবিয়ে পড়ল, জুতা চিনিস? অসভ্য। নির্লজ্জ সে ঘন মাথা নাড়িয়ে বলল, না চিনি না। বাটা থেকে একটা কিনে চিবিয়ে দে। বাটা থেকে একটা কিনে চিনিয়ে দে না দোস্ত। ইভরাত ছুটে আসলো, গৌরবের সামনে হাত পেতে আমোদিত কণ্ঠে বলল, টাকা দে দোস্ত, আমি কিনে দিই। ইভরাতের কপালে টুক করে টোকা মারল গৌরব। ইভরাত ঝাঁঝিয়ে উঠবে তার আগেই আরেকটা টোকা মেরে বলল, ইস, বিষ খাইবার টাকা পাই না, আবার জুতা লাগাই। মাইয়া মাইন্সের যে মনে কত ঢং। আরে জান, লজ্জা পাও কেন? ওপাশ থেকে শোনা গেল আরক্ত রমণীর চাপা কণ্ঠস্বর। চুপ। অর্ক ঠোঁট কামড়ে হেসে বলল, ঠোঁটের সাথে ঠোঁট না লাগলে চুপ করানো যায় না জান। রক্তিম ছাঁচে গমরঙা গাল দুটোতে পড়ল কৃষ্ণচূড়ার রক্তিম লাজ। জবাব আসে না ওপাশ থেকে। অর্কের ঠোঁটে তখনও চাপা হাসির শৈলাভ। সে লাজুক মেয়েটার অবস্থা আরেকটু করুণ করে দেওয়ার জন্য বলল, জান, হানিমুনে কোথাও যেতে যাও বলো না। তোমার এসব আস্তাক ফিরুল্লাহ মার্কা কথা রাখবে? আস্তাক ফিরুল্লার পরে কিন্তু আলহামদুলিল্লাহ বলার পালা। মেয়ে হলে কিন্তু আমার নামের সাথে মিলিয়ে নাম রাখবো। মেয়ের বাপ হতে হলে আগে ব্যাটা হতে হয়। তুই তোসলা বেডি,
অর্ক দ্রুত কান থেকে ফোন নামিয়ে ফেলল। গৌরব পাশে এসে দাঁড়ায়, ঠোঁটে বিটলামি হাসির রেশ। অর্ক শক্ত গলায় বলল, এই কী বললি তুই? গৌরব অবুঝ শিশুর মতো বলল, কি বললাম শুনিসনি? কানের প্রেশার কমে গিয়েছে। আচ্ছা আগে ঘুরে আসি, পরে ডক্টরের কাছে নিয়ে যাবনি। বলে গৌরবের কাঁধ এক হাতে সাপের মতো পেঁচিয়ে ধরে টানতে টানতে পিছনের গেটের দিকে নিয়ে গেল। সামনের গেটে ইমাম ওয়াসিমের পালিত গার্ডরা দাঁড়িয়ে আছে অটল ভঙ্গিতে, সেজন্যই তার পিছনের গেট বেছে নিয়েছে। সকলেই অনেক জোরাজুরি করে ইমামাকে রাজি করিয়েছে। সকলে মিলে ঠিক করেছে এই কোলাহলময় নগরী ছেড়ে আজ তারা ছুটবে গ্রামীণ পথে। গৌরবের বাইকের পিছনে বসেছে হিয়া, আরেক বাইকে পাশাপাশি কারিবার অর্ক। ইভরাতের স্কুটির পিছনে হেলান দিয়ে বসেছে ইমামা। শহরের ভিড় ভাট্টা পেরিয়ে তারা এখন অনেক দূরে, যেখানে বাতাস আরও নির্মল, পথ আরও ফাঁকা। তাদের চিৎকার হাসিতে চারপাশ মুখরিত। রাজপথ যেন মুহূর্তের জন্যই তাদের দখলে চলে গেছে। কারো চোখে বিরক্তি, কারো আবার কেউ ঘাড় ঘুরিয়ে অবাক দৃষ্টিতে দেখছে কিভাবে তরুণ প্রাণগুলো মুক্ত আকাশের নিচে দাপিয়ে বেড়াচ্ছে। মাঝে মধ্যেই কোথাও থেমে তারা ছবি তুলছে, কোথাও আবার চায়ের কাপে চুমুক দিয়ে উপভোগ করছে নিরুদ্বেগ ভ্রমণের স্বাদ। চায়ের বিল মিটিয়ে কারিব যেই অর্কের পিছনে বসতে যাবে, তখনই অর্ক বলে ওঠে, পিছনে বস জুম্মা মুন্সি, তোকে সোজা জাহান্নামে পৌঁছে দিয়ে আসি। কারিব মুখে বিস্ময় মিশ্রিত হতবাক ফুটিয়ে বিরক্তি সুরে বলল, একদম মাঝে মাঝে কথা বলবি না বলে দিলাম। খারাপ কি বললাম? শুক্রবার ছাড়া তোকে মসজিদের আশেপাশেও দেখা যায় কখনো? শুক্রবারেও তো বোধহয় যা শুধু স্টোরি দেওয়ার জন্য। কারিব নির্বিকার, নিরুদ্বেগ। সে বাইকে উঠে বসতে বসতে বলল, যে যেমন সে অন্য কেউ তেমনই ভাবে। অর্ক তরাক ঘাড় ঘুরিয়ে পিছনে ফিরল, ঠোঁটের কোণে শয়তানি হাসি রেখে ভ্রু নাচাতে নাচাতে বলল, ওকে, আমি ইমামাকে বোনের চোখে দেখি, তুইও কি সেই নজরে দেখিস? দেখলে বল, ইমামা আমার দুঃসম্পর্কের আপন বোন। কারিব দাঁতে দাঁত চেপে বলল, কখনোই বলবো না। কারিবের চোস্ত জবাবে অর্ক তাচ্ছিল্য করে হাসল, স্লা ধান্দাবাজ। কারিবের চোয়ালে ক্রোধের স্ফুরণ ঘটেছে, দৃষ্টি শক্ত হচ্ছে ক্রমশ। হঠাৎ করেই রক্ত ছলকে ওঠা তীব্র বলিষ্ঠ কণ্ঠে কারিব বলে উঠল, বাইক ছাড়বি না শট মেরে ফেলে দিব? অর্ক দ্রুত বাইক স্টার্ট দিতে দিতে বলল, না না, ব্যথা পেলে আমার বউ খুব কাঁদবে, খুব ভালোবাসে তো আমায়। এই ইমো অ্যাপস। ইমামা ইচ্ছাকৃতভাবে সাড়া দেয় না, সে চোখ বুঝে প্রকৃতির শীতল বাতাস আহরণ করছিল। ইভরাত আবারও ডাকল, এই ইমো। ইমামা নিশ্চুপ, ছটফটে সত্তার অস্থিচিত্রের আহ্বানগুলো সজ্ঞানে অবজ্ঞা করে সে ফোন বের করে আকাশের ছবি তুলতে শুরু করলো। ইভরাত বুঝলো এবারে কাজ হবে না, সে এবার নাম ধরেই ডাকলো, আরে এই ইমামা। শুনছি। আমি না কাল স্বপ্নে দেখেছি ফ্রান্সের প্রেসিডেন্ট আমার জন্য বিয়ের প্রপোজাল নিয়ে এসেছে। ইমামা ছবি তুলতে তুলতে নিরাসক্ত মুখে বলল, খুব ভালো তো, স্বপ্নে জিনিস স্বপ্নে এসেছে। খোশ মেজাজ তৎক্ষণাৎ তিরিক্তি মেজাজে পরিণত হলো। ধ্যাত। কিছুক্ষণ পর ইভরাত আবারও ডেকে উঠল, আচ্ছা শোন না। শুনছি। হঠাৎ বর্ষণের মতো লজ্জায় লাল হয়ে উঠল ইভরাতের গমরঙা পেলব মুখখানা। ও মিটি মিটি হাসতে হাসতে বলল, আমার না তৌফিককে হেপি লাগে, ওই ছেলের ক্যারেক্টার ভালো না। ইভরাতের মন খারাপ হলো, তবুও সে বলল, তাও আমার ভালো লাগে। ইমামা ফোন রেখে সোজা হয়, রক্তিম চুলগুলো নিজ নিয়ন্ত্রণে আনার ব্যর্থ প্রয়াস চালিয়ে বলল, ভালো তো, প্রেমে বললে পান্তাকেও বিরিয়ানি মনে হয়। বাতাসের ঝাপটায় চুলগুলো অনিয়ন্ত্রিত। ইভরাত এক হাতে স্কুটি নিয়ন্ত্রণে রেখেছে, অপর হাত দিয়ে চুল ঠিক করতে করতে বলল, ও কিন্তু আসলে বিরিয়ানি। এবার ইমামার কণ্ঠস্বর বেশ গম্ভীর শোনা গেল, ও বিরিয়ানি না, ও পচা ভাত। তোর রুচি খারাপ, তাই ওর মতো নষ্ট একটা ছেলের কথা ভাবছিস। ভাবি তো কত ছেলেকে নিয়েই, বন্ত দেব শুধু একজনকে। তা কবে দিচ্ছিস? আগে সামনে পেয়ে নিই না শ্বশুরের পোলারে, তারপর।
ইমামা সম্মতি জানিয়ে মাথা ঝাঁকালো। আচ্ছা ইমো, শক্ত করে ধরিস। হঠাৎ ইভরাত স্পিড বাড়িয়ে গৌরবের কাছে চলে আসে। হিয়া দু হাতে গৌরবকে জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে চোখ বুঝেছিল। ইভরাতের উচ্চ স্বরে ধরফড়িয়ে উঠল সে। ওই গৌরব, আরও জোরে চালা। কেস হলে আমি থানা সামলাবো, তুই আরও জোরে চালা বেটা। গৌরব চিৎকার করে বলল, তোর মরার শখ, তুই জোরে চালা। আমি নিউলি ম্যারিড, এখনও অনেক কাজ বাকি আছে আমার। আমি 5টা মেয়ের বাপ হব, তাই না জান? হিয়া চিমটি কাটলো গৌরবের বাহুতে। গৌরব কপাল কোঁচকাই। এতক্ষণ নিজেই কত কি বলল, এখন আবার চিমটি কাটে। মেয়েদের মন যে কখন কি চায় আল্লাহ মাবুদি জানে কেবল। ইভরাত গলা খাকিয়ে বলল, শুধুমাত্র চাপা জোরে টিকে আছিস রে গরু, নইলে কবে কুত্তা টেনে হিঁচড়ে নিয়ে যেত শালা। সাথে সাথে জ্বলে উঠল গৌরব। নতুন বউয়ের সামনে এত বড় অপমান সহ্য করতে না পেরে তারা দেখাচ্ছি মজা বলেই ঠাস করে ইভরাতের স্কুটিতে মেরে দিল। সঙ্গে সঙ্গে তাল হারিয়ে ইভরাতের স্কুটি গিয়ে পড়ে গেল। নিয়ন্ত্রণ হারিয়ে গৌরবের বাইকটাও পড়ে যায়। মাটির রাস্তা ছিল বলে কেউই তেমন ব্যথা পায়নি। 4 জনে গিয়ে পড়েছে কাদায়। বাইক সাইড করে অর্ক আর করিব দ্রুত তাদের দিয়ে ছুটে আসলে দেখতে পাই 4 জনে কাদায় পড়ে খিলখিলিয়ে হাসছে। তাদের হাসি দেখে দুজনেও হেসে ফেলল। ওরে ধরাধরি করে বাকিদের কাদা থেকে তুলল। ইভরাতের হাতের ব্যথাটা তেমন ছিল না, কিন্তু উঠে দাঁড়িয়ে গৌরবকে ঠাটিয়ে একটা চট দিতে গেলেই চটটা গিয়ে পড়ল ওর কনুয়ে। তারপর থেকে ব্যথায় আর হাত নাড়াতে পারছে না ইভরাত। এই জন্য বাধ্য হয়ে ইভরাতের স্কুটি চালাতে হচ্ছে অর্ককে। আর কারিবের পিছনে বসেছে ইমামা। হঠাৎ ইমামার ফোন বেজে উঠল। ইমামা ইচ্ছাকৃতভাবেই কল এড়িয়ে যাচ্ছে। তার মনস্থির করে রেখেছে থানায় গিয়ে সবটা জানাবে, খুঁজে বের করবে কে ওরা যারা তাকে এভাবে বিভ্রান্তিতে ফেলছে, তার পরিচয় নিয়ে তাকে হীনমন্যতায় ফেলছে, নৃশংস খুনের ভিডিও পাঠাচ্ছে। রোহিতের লাশ এখনও পাওয়া যায়নি, সেই খুনের ভিডিওটা দেখাবে। 2 দিন ভয়ে মুখ খুলতে না পারলেও এবার আর চুপ করে থাকবে না। সামনের রাস্তা এবড়ো খেবড়ো, না ধরে বাইকে বসে থাকা যাচ্ছে না। ওদিকে ফোনটা বেজেই যাচ্ছে অনবরত। এবার না চাইতেও ফোন রিসিভ করলো ইমামা। ফোনটা কানে তুলে যেই কারিবের কাঁধে হাত রাখতে যাবে, তখনই ফোনের ওপাশ থেকে ভেসে আসে হিংস্র কণ্ঠের গর্জন। এই আল্লাহর বান্দি, এই ওর কাঁধে একদম হাত রাখবি না। আগত ঝাঁঝালো কণ্ঠের চিৎকারে কেঁপে উঠল ইমামা। তার শরীরের কম্পনে কেঁপে উঠল কারিব নিজেও। বাইকের গতি ঠিক রাখতে পারে না সে। বাইকটা আবারও নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে পড়ল ঝোপে। এবার কোনোই ছেলে গিয়েছে ইমামার। ইমামা উঠতে যাবে তখনই একটা কালো গ্লাভস পরা হাত তার দিকে বাড়িয়ে দেওয়া হলো। কেউ নতজানু হয়ে বলল, উঠুন ম্যাম। ইমামা চোখ বড় বড় করে লোকটার দিকে তাকিয়ে রইল। বাংলাদেশে এর আগে এমন মানুষ সে দেখেনি। লোকটা একেবারে খুঁটখুঁটে কালো, শরীরে অদ্ভুত রকমের দৃঢ়তা ও শক্তির ছাপ। গলা শুকিয়ে এলো ইমামার লোকটার শরীর দেখে। শুকনো ঢোক গিলে ধীরে ধীরে লোকটার হাত ধরে সোজা হয়ে দাঁড়ালো সে। বিস্ময় ভরা চোখে তাকিয়ে থাকলো লোকটার দিকে। মন ভরে উঠল অগণিত প্রশ্নে। এত দ্রুত সাহায্যের হাত বাড়িয়ে দেয় কে, তাও আবার এমন নির্জন জায়গায়? ধন্যবাদ। ইমামার কণ্ঠ শুনে লোকটা দাঁত বের করে হাসল। ঘুটঘুটে কালো মুখাবয়বে সেই দাঁত যেন হঠাৎ জ্যোৎস্নার মতো দীপ্তি ছড়ালো। ভারী কণ্ঠে অদ্ভুত এক বিনয়ের সাথে সে জিজ্ঞেস করল, আপনি ঠিক আছেন তো ম্যাম? চিচ্চি। এদিকে কারিব খোঁড়াতে খোঁড়াতে উঠতে থাকলো। বাকিরা দৌড়ে এলো কাছে। হিয়া উৎকণ্ঠায় ইমামার কোনোই ঘুরিয়ে ফিরিয়ে দেখতে থাকে। ইভরাতও ইমামার মতো অবাক হয়ে তাকিয়ে আছে লোকটার দিকে। তার চোখে মুখেও একই রকম বিস্ময়। সে অস্ফুট সুরে বলে উঠল, ও আল্লাহ গো, এ কি মানুষ নাকি কালো আলুর বস্তা? ইমামা বিরক্ত হয়ে ইভরাতের দিকে তাকালো। তারপর আবারও সামনে চোখ ফেরাতেই তার বুক কেঁপে উঠল। লোকটা নেই। এত অল্প সময়ের মধ্যে কোথায় গেল সে? তখনই ইমামার ফোন কেঁপে উঠল। কিছুক্ষণ আগেই যে নাম্বার থেকে কল এসেছিল সেই নাম্বার থেকে এবার এসেছে একটা মেসেজ। তুমি স্বাধীন পাখি, মুক্ত পাখি, তবে তোমার আকাশ আমার খাঁচা।
অফিসার মাহেশের মুখোমুখি বসে আছে ইমামা। মাঝখানে শুধু একটা ডেস্ক, এইটুকুই দূরত্ব। জড়বস্তু মূর্তির মতো নিশ্চল আনত মুখে বসে আছে সে কতক্ষণ ধরে। ইমামার অভিব্যক্তি দেখে অফিসার মাহেশের বিজ্ঞ দৃষ্টি সূক্ষ্মভাবে টের পাচ্ছে মেয়েটা কিছু বলতে চাচ্ছে, অথচ পারছে না। আরও কিছুক্ষণ সময় দিয়ে গলা খাকারি দিয়ে কথোপকথন শুরু করলেন অফিসার মাহেশ। মিস ইমামা। কিছু সময় নীরবতা ভেঙে ক্লিষ্ট অবয়ব তুলল ইমামা। শান্ত দৃষ্টি। অফিসার মাহেশ প্রশ্নবিহ্বল চোখে তাকিয়ে আছে তার অবসাদগ্রস্ত মুখপানে। ইমামা শব্দ করে নিঃশ্বাস ছাড়ল। আমার মনে হয় খুনগুলোর সাথে আমি কোনো না কোনোভাবে জড়িত অফিসার মাহেশ। অফিসার মাহেশ শূন্য অভিব্যক্তিতে ইমামার অবসন্ন মুখের দিকে তাকিয়েছিল। মনে হলো মেয়েটা আজ বড্ড ক্লান্ত। কণ্ঠে এক ধরনের ভঙ্গুরতা ফুটে উঠেছে। প্রথম দিনে সেই তেজ, সেই ঝাঁজ নেই আজ। নিস্তেজ চোখে আজ কোনো প্রতিরোধের আগুন ছিল না। পানির গ্লাসটা ইমামার দিকে এগিয়ে দিয়ে পেশাদার কণ্ঠে বলতে শুরু করলেন অফিসার মাহেশ। দেখুন মিস ইমামা, আমি জানি না আপনার মনের ভিতর কী চলছে, তবে আজ আপনাকে দেখে একেবারেই ঠিক মনে হচ্ছে না। হয়তো কোনো কারণে আপনি আপসেট, আবার এটাও হতে পারে সেদিন আমার কথাগুলো আপনাকে কষ্ট দিয়েছে। কিন্তু একটা বিষয় পরিষ্কার করে বলি, রোহিতের লাশ আমরা পেয়েছি, আর সেটা ছিল ভয়ঙ্করভাবে বিধ্বস্ত। শরীরের ভিতর কোনো অঙ্গ প্রত্যঙ্গই অক্ষত ছিল না। চোখ, ঠোঁট, দাঁত সব উপড়ে ফেলা হয়েছে। হৃৎপিণ্ড শরীরে রেখে দেওয়া হয়েছিল, তবে সেটিকে পুড়িয়ে দেওয়া হয়। আসলে শরীরের একটা অংশ অক্ষত অবস্থায় ছিল না। তদন্ত করে আমরা জানি রোহিত দীর্ঘদিন আপনাকে বিরক্ত করছিল। আর সিড, যার সঙ্গে আপনার বিয়ে ঠিক হয়েছিল, সেও চরিত্রগতভাবে ভালো ছিল না। দুইয়ে দুইয়ে চার মিলিয়ে সেখান থেকে প্রাথমিকভাবে আমরা আপনাকে সন্দেহ করি। কিন্তু আরও গভীরে খোঁজ নিতে গিয়ে অন্ধচিত্ত উঠে আসে। দেখা যায় রোহিত আর সিড অসংখ্য মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে, আর তাদের ভিডিও ধারণ করে পরবর্তীতে ব্ল্যাকমেল করেছে। আমাদের ধারণা ওদের মধ্যে কোনো ভুক্তভোগী প্রবল আক্রোশ থেকে কোনো সিরিয়াল কিলারকে দিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এত নৃশংসভাবে খুন করা কোনো মেয়ের পক্ষে সম্ভব নয়। খুনি নিশ্চয়ই অন্য কেউ। খুনি দুজন। অফিসার মায়েস থমকালেন। চোখ ছোট ছোট করে ইমামার দিকে তাকাতেই ইমামা আরও বলল, খুনি একজন নয়, খুনি দুজন। অফিসার মাহেশের চাহনিতে প্রশ্ন। ইমামা তার ফোনটা বের করলো। সেদিনের পাঠানো সেই খুনের ভিডিওটা অফিসারের সামনে তুলে ধরে বলতে শুরু করলো ইমামা, এটা রোহিতের খুনের ভিডিও। কিছুদিন আগে এটা আমাকে একটা প্রাইভেট নাম্বার থেকে পাঠানো হয়েছিল। ভিডিওটা দেখলেই বোঝা যায় খুনি একজন নয়, বামপন্থী। সিডির লাশ নিশ্চয়ই দেখেছেন। একজন বামপন্থীর পক্ষে কখনোই সম্ভব নয় এক কোপে গলা আলাদা করা। বাম হাতে এক শক্তি থাকে না, বাম হাতে এত শক্তি থাকে না। সুতরাং সিডকে খুন করা ব্যক্তি আলাদা। তবে এটা স্পষ্ট, দুজনেই সাইকো। কিন্তু এই সাইকোর মধ্যেও কিন্তু প্রকারভেদ থাকে। যেমন এক ধরনের সাইকো থাকে যারা অত্যন্ত আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হয়। তারা সেই ব্যক্তিত্বই খুনের সময়ও ধরে রাখে। বলতে পারেন তারা শৌখিন প্রজাতির। এরা রক্ত ঝরানোতে আনন্দ খোঁজে, কিন্তু সেই রক্ত যদি নিজের গায়ে লেগে যায় তখন তা ঘৃণা করে। এদের খুন হয় ধীর এবং পরিকল্পিতভাবে। তারা সময় নিয়ে খুন করে, কিন্তু এর লক্ষ্য ভিকটিমকে যন্ত্রণা দেওয়া নয়, শরীরের অংশ কেটে নেওয়াকেই এরা একটা নকশার চোখে দেখে। সিডকে যে খুন করেছে সে এমন একজনই হবে। ওর শরীর থেকে মাংস এত সূক্ষ্মভাবে কেটে নেওয়া হয়েছে, এক ফোঁটা যে রক্ত ছিটকে যায়নি। কিন্তু যখনই পেট কাটতে গিয়ে রক্ত ছিটকে তার শরীরে গিয়ে লাগে, তখনই সে উন্মাদ হয়ে এক কোপে শরীর থেকে গলা আলাদা করে ফেলে। শরীরের টুকরোগুলো আর কাটা মাথাটা নিশ্চয়ই দেখেছেন অফিসার। তাছাড়া আরেক ধরনের সাইকো আছে যারা হঠাৎ আক্রমণাত্মক হয়ে ওঠে আর সহিষ্ণুতায় আনন্দ খুঁজে পায়। এরা খুন করে উল্লাসের সঙ্গে, রক্তে শরীর ডুবিয়ে নৃশংস কার্যক্রম শুরু করে, যা শুরুতেই ভিডিওতেই দেখা যাচ্ছে। এদের নৃশংসতা বর্বরতার সঙ্গে মিশে থাকে। তারা ভিকটিমের আর্তনাদে আনন্দ খুঁজে পায়।
এই জন্যই এদের খুন সবচেয়ে নৃশংস হয়। আমার মনে হয় রোহিতকে যে খুন করেছে সে মোটেও সাধারণ কেউ নয়। অফিসার হাঁ করে তাকিয়ে আছে ইমামার দিকে। বিস্ময়ের ঢেউ তার জলে আছড়ে পড়েছে। অবাক হয়ে বললেন, আপনার কথা শুনে তো আপনাকেই সাইকো মনে হচ্ছে। সাইকো সম্পর্কে এত কিছু জানেন কিভাবে? ইমামা শান্ত মুখে বলল, আই এম এ সাইকোলজিক্যাল থ্রিলার বাফ। অফিসার মাহেশ চেয়ারের হেলান দিয়ে বসলেন। ঠোঁট প্রসার করে হালকা হাসি দিতেই বাম গালের এক টুকরো সৌন্দর্য ফুটে উঠল। বা গালে সেই সৌন্দর্য ধরে রেখেই অফিসার মাহেশ নীরের ঠান্ডা গলায় প্রশ্ন ছুড়লেন, পছন্দের রাইটার? কেলভিন কোহিলো, সিকে নামে পরিচিত। হি ইজ এ রাইটার ফ্রম মেক্সিকো। দ্য ফার্স্ট ডে আই স the murder video, it felt like a character straight out of his book. It seemed as if my favorite character, the serial killer, Arke, have committed the murder. He is a brilliant writer. অফিসার মায়ের ঠোঁট উল্টালো। কি জানি, নোবেল পড়া হয় না তেমন। গুগলে সার্চ করে দেখতে হবে। পাবেন না, নেটে তার ব্যাপারে কোনো ইনফরমেশন দেওয়া নেই। অদ্ভুত। ইমামার নৈশব্দ গম্ভীর ভঙ্গিমায় মাথা নাড়ালো। অফিসার মাহেশ বললেন, ভিডিওটা আমি রাখলাম, দেখছি কতদূর আগানো যায়। ইমামা কিছুই বলল না, চুপ হয়ে গেল। অফিসার কিছুক্ষণ দাম্ভিক স্থির দৃষ্টিতে ইমামার দিকে তাকিয়ে থেকে হঠাৎ করে বলে উঠলেন, সরি ফর ইন্টারাপ্ট, বাট আপনাকে দেখে মোটেও মনে হয় না পাকদত্তার অকস্মাৎ মৃত্যুতে আপনি ব্যথিত। আমার জানা মতে লং টাইম ধরে আপনাদের বিয়ের কথাবার্তা চলছিল। এতদিনেও কি বিন্দু সম অনুভূতিও জাগেনি সিটের জন্য? ইমামা চোখ রাখল অফিসারের দুর্ধর্ষ গোয়েন্দা সুলভ দৃষ্টিতে। তীক্ষ্ণ দৃষ্টির তীক্ষ্ণতা অবজ্ঞা করে সে এক চিলতে হেসে বলল, আমি মানুষটা সাধারণ, কিন্তু একটু অন্যরকম। এটাকে অদ্ভুত বৈশিষ্ট্য বলা চলে। কেউ জান কোরবান করে ভালোবাসলেও তার প্রতি বিন্দু মাত্র অনুভূতি কাজ করে না। আবার না দেখা মানুষটার জন্য মন অস্থির হয়ে ওঠে। সিডের সাথে আমার কখনোই ভালো সম্পর্ক ছিল না। সত্যি বলতে ওকে আমার পছন্দও ছিল না। হি ইজ নট মাই টাইপ। শুধুমাত্র বাবার জন্যই বিয়েটাতে রাজি হয়েছিলাম, যদিও মনকে বুঝিয়ে শুনিয়ে মানিয়ে নিয়েছিলাম ততদিনে। কিন্তু পার্টিতে সেদিন ওকে অন্য কারোর সাথে দেখার পর মনে হলো ওর থেকে জঘন্য করে এনগেজ করে না। হাজারো নারীতে আসক্ত পুরুষ কখনোই বিয়ের মতো পবিত্র সম্পর্কে যোগ্য নয়। একটু থেমে, আর আমি এই কথাটা খুব বিশ্বাস করি, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। না দেখা মানুষটা সুচারু চোখে তাকালেন অফিসার। তৎক্ষণাৎ এক ধরনের উদ্বেগ ফুটে উঠল ইমামার পাথরের কোমল মুখে। বুকের ভিতর তীব্র এক চাপ অনুভূত হলো। অপরাধীর মতো দ্রুত দৃষ্টি ফিরিয়ে নেয় সে। আবারও পিনপত নীরবতা বিরাজমান কক্ষে। কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎ দুটো ছোট পলি ব্যাগ নিঃশব্দে অফিসার মায়ের দিকে এগিয়ে দেয় ইমামা। অফিসার ভ্রুকুচকে পলির দিকে তাকান। ভিতরে কিছু চুল, দেখে বোঝা যাচ্ছে একজন নারী এবং পুরুষের। ইমামা কেমন যেন জড়সড় হয়ে উঠেছে ইতোমধ্যেই। নিজের আড়ষ্ট ভাব দূর করতে একটু পরপর জিভ দিয়ে ঠোঁট ভেজাচ্ছে। আপনার আর আপনার বাবার? অকস্মাৎ কেঁপে উঠল ইমামা অফিসার সন্দিহান গলায়। সরাসরি তীরের মতো ছোড়া অফিসার কট্টর প্রশ্নপাতে দ্বিধাজড়িত চোখ দুটো এবার তুলল ইমামা। অযাচিত কারণেই হঠাৎ দু চোখ বাষ্পাকুল হয়ে উঠল। অফিসার তার দ্বিতীয় প্রশ্ন ছুটতে যাবে, তার আগেই ইমামা কাঁপা কণ্ঠে বলে উঠল, এখনই কিছু বলতে চাচ্ছি না, ডিএনএ টেস্টের রিপোর্ট আসার পর কথা হবে। অফিসার শান্ত দূরদর্শী চোখ দুটোতে ধরা পড়ে যায় ইমামার আবেগশূন্য চেহারা। অথচ প্রস্তর বুকের বাদিকের অস্থিরতা, অসহনীয় ব্যথা তিনি আর কথা বাড়ালেন না। অস্থির চিত্রে পলি দুটো ড্রয়ারে রেখে দিলেন। ইমামা আলগোছে চোখের পানি মুছে নেয়। জানে না সে যা বলছে তা ঠিক কিনা, তবু আপাতত আর কোনো উপায় নেই তার কাছে। টানা 3 দিন প্রতিদিন লাল গোলাপ পাওয়ার পর সন্দেহবাতিক হয়ে উঠেছিল ইমামা। আর সেই সন্দেহের মাঝেই ঘটল এক অদ্ভুত ঘটনা।
চতুর্থ দিন, আর ফুল নয়, জানালার পাশেই পড়েছিল ছোট্ট একটা চিরকুট। তাতে রক্ত দিয়ে বারবার লেখা থাকে কেবলমাত্র একটি বাক্য, ইভন নট ইমামা। ফুল আর চিরকুটের ব্যাপারে ইমামা কিছুই জানায়নি ইমাম ওয়াসিমকে। একাই গোপনে তদন্ত চালিয়ে যেতে থাকে সে। গোপনে জানালার পাশে সিসিটিভি ফুটেজ খুলে দেখার পর যা ধরা পড়ল তা ছিল আরও অবিশ্বাস্য। কোনো মানুষ নয়, বরং একটা ঈগল রোজ রাতে জানালায় ফুল আর চিরকুট রেখে যায়। ইমামা বোকা নয়, আবার ভীতু মেয়েও নয়। দ্রুত বুঝে নেয় এখানে দুজন আলাদা ব্যক্তি জড়িত। একজন ফুল, চিরকুট আর ফোনের পিছনে, আরেকজন সে রহস্যময় সুরাকারের উদ্দেশ্য এখনও তার কাছে স্পষ্ট নয়। কিন্তু ফোন করা ব্যক্তির বার্তাটি খুব ভালো করে উপলব্ধি করতে পারে ইমামা। সেই কারণেই আজ সে ইমাম ওয়াসিমের সঙ্গে নিজের চুলও সংগ্রহ করে নিয়ে এসেছে ডিএনএ টেস্ট করানোর জন্য। অফিসার মায়েশ উঠে দাঁড়ালেন, বললেন, আজ উঠি তবে? ইমামা তড়িঘড়ি করে বলে উঠল, আমার আরেকটা সাহায্যের প্রয়োজন। ওর কণ্ঠে ইতস্তত ভাব। অফিসার আবারও বসলেন চেয়ারে। যেমন অস্বস্তিতে ঘুম হয়ে আসছে মন, তবুও অপারগ হয়ে তাকে বলতেই হলো, আমি একজনকে খুঁজে বের করতে চাই। সেদিনের পার্টির ঘটনা সবটা খুলে বলল ইমামা। খুঁজে দিতে বলল সেই কোট পরা ম্যানকে। পরিশেষে এটাও বলল, আমি চাইলে সেদিনের গেস্টদের লিস্ট ধরে তাকে খুঁজে বের করতে পারি, কিন্তু এমনটা করতে গেলে আমার বাবার কানে খবরটা পৌঁছে যাবে, যা একদমই অনুচিত। বিষয়টা আমার জন্য যতটা কঠিন, আপনার জন্য ঠিক ততটাই সহজ অফিসার। আশা করি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। যে করে হোক আমি তাকে খুঁজে বের করতে চাই। কে সে? জানি না সে কে, বাস্তবে সামনে নেই সে, তবু আচানক করে আমার অনুভবের গভীরে জায়গা করে নিয়েছে। অফিসার মাহেশ শূন্য চোখে ইমামাকে নিরীক্ষণ করে। ওর কণ্ঠের আকুলতা, ভিতরের অস্থিরতা টের পেয়ে হঠাৎ করে বলে ওঠে, ইউ আর এ ফলিং মিস ইমামা। চমকে উঠল ইমামা, নিজেকে নিজেই প্রশ্ন করে বসল, আই এম রিয়েলি ফলিং ফর এ স্ট্রেঞ্জার্স? অফিসার মাহেশের অফিস থেকে বেরিয়ে গাড়িতে উঠতে যাবে তখনই ইমামার ফোন বেজে উঠল। আবারও সেই প্রাইভেট নাম্বার থেকে কল। ইমামা তৎক্ষণাৎ কল রিসিভ করে কানে তুলতেই উপাস থেকে ভেসে এলো আদর সম্বোধন, হ্যালো প্রিন্সেস। ইমামা দাঁতে দাঁত পিষল, কে আপনি? যদিও সে জানে এই সেই অজ্ঞাত ব্যক্তি যে ফুল আর চিরকুট পাঠায়। ইমামা এখন খুব সূক্ষ্মভাবেই দুজনের কণ্ঠস্বর আলাদা করতে পারে। বর্তমানে যে কলে আছে তার কণ্ঠ ভারী গুরু গম্ভীর, আর সেই সুরাকার যে শুধু গান গায় আর আবেগী বার্তা পাঠায়, তার কণ্ঠ বরফের শীতল আর শান্ত। গুড জব প্রিন্সেস। চমকে উঠল ইমামা, গমগমে গলায় জানতে চাইল, মানে? উপাসার রহস্যময় মানবটা সেই প্রশ্নের উত্তর না দিয়ে হঠাৎ করেই হিসিয়ে বলে উঠল, আমিও চাই তুমি আমাকে অনুভব করো রেড। সাথে সাথেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। ইমামার ভিতরে শীতল শিহরণ বয়ে গেল। আতঙ্কিত চোখে চারপাশে তাকালো সে। কোনো সন্দেহভাজন চোখে বলল না। দ্রুত একটা সিএনজি দাঁড় করিয়ে চেপে বসল। কাউকে না জানিয়ে ভার্সিটির ক্লাস ফাঁকি দিয়ে এখানে এসেছিল সে। ইমামা সিএনজিটা ছাড়িয়ে যাওয়া মাত্রই রাস্তার অপর প্রান্তে চোখ পড়ল সেই ব্ল্যাক মাম্বা। তবে আজকের চেহারায় সেদিনের পরিচিত ভারী হেলমেট নেই। মাথায় কালো ক্যাপ, মুখে কালো মাস্ক, কানে গোজা সাদা ইয়ারপড, আর গায়ে সেই ডেনিম জ্যাকেট। সব পরিচিত, সব রহস্যময়, অথচ কেমন চেনা অচেনা। সিএনজি চোখের আড়ালে অদৃশ্য হতেই সে ফোন বের করে ইমামার ফোনে আবারও একটা মেসেজ পাঠালো, যাকে ভালোবাসা যায় তাকে কি কখনো ছেড়ে আসা যায়? ইউ নেভার এভার লাভস মি রেড ওয়াইন। ইমামা তড়িঘড়ি করে ক্লাসে যাচ্ছিল। তখনই কোথা থেকে কারিব ছুটে এসে ইমামার সামনে দাঁড়ায়। ইমামাকে অপ্রস্তুত করে দিয়ে একশ্বাসে বলতে থাকে, আজকে থেকে তুই আমার বোন ইমামা। আমার তো কোনো বোন নেই, আজ থেকে তুই আমার আপন বোন। বিশ্বাস কর, তোকে শুধু বোনের চোখেই দেখি আমি। ভাই হিসেবে তোর প্রতি আমি সবসময় কোমল থাকবো। তোর সব বিপদে আপদে এই ভাইকে পাবি পাশে। কথা দিচ্ছি, শ্রেষ্ঠ ভাই হব আমি। বিস্ময়ে হতভম্ব হয়ে গেল ইমামা। কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকে। ওর বিস্ময় কুলে কৃষ্ণ কালো মণি দুটো স্থির হলো কারিবের আতঙ্কিত মুখে।
কোনো কারণে খুব ভয় পেয়ে আছে কারিব। কপাল বেয়ে শীতল ঘাম গড়িয়ে পড়েছে। ইমামা কিছু একটা আঁচ করতে পেরে কিছু বলতে যাবে তার আগেই ছুটে আসলো গৌরব। ও চুলগুলো এলোমেলো, শার্টের বোতাম দুটো ছিঁড়া। ঝড়ের বেগে পাহাড়ি চঞ্চল নদীর মতো ছুটে এসে সে বলতে শুরু করলো, হিয়া তাকে স্বামী নির্যাতন করেছে, তাও বিয়ের 3 দিনের মাথায়। এর যথাযথ কোনো কারণ নেই, কারণ একটাই, সে সিগারেট খাচ্ছিল। এই জন্য হিয়া তার মুখ থেকে সিগারেট নিয়ে ফেলে দেয়। পরবর্তীতে রিভেঞ্জ হিসেবে সে হিয়ার ব্যাগ থেকে কিছু মেকআপ আইটেম ফেলে দিয়েছিল। তারপর থেকেই তার উপর শুরু হয় এ মানবিক নির্যাতন। এই ফাঁকে কারিব সেখান থেকে সরে গেল। সে গেটের কাছে যেতেই দূর থেকে চোখাচোখি হলো সেদিনে সেই মোটা কালো লোকটার সাথে। লোকটা তার দিকে তাকিয়ে মাথা ঝাঁকিয়ে কিছু একটা বোঝালো। ভয়ে অনবরত শুকনো ঢোক গিলতে গিলতে চলে গেল কারিব। কালো লোকটা একটা দামি গাড়িতে উঠে বসলো, কাউকে ফোন দেয়। কল সাথে সাথে রিসিভ হয়ে ওপাশ থেকে ভেসে আসে ভারী গুরুগম্ভীর কণ্ঠস্বর। কাজ হয়েছে? জি বস, শুধু ভয় দেখিয়েছে। গুড জব। অ্যান্ড অ্যানাদার ওয়ান? সরি বস, এখনও ট্রেস করতে পারিনি। ট্রিগারকে নিয়ে রাতের ফ্লাইটে ব্যাক কর। কিন্তু বস, ব্ল্যাক হক? ও ওখানেই থাকবে, B1-এর সঙ্গে। তোমার ওখানে থেকে আর কোনো কাজ নেই। তোমার জন্য মানুষ কাটাই ঠিক আছে, গভীর জলের মাছ ধরা তোমার মোটা মাথা দিয়ে সম্ভব নয়। অপমানের চাপে লোকটার কালো মুখ আরও কালো হয়ে উঠল। তবে সে রাগ না করে উল্টো দাঁত বের করে হাসলো। হেসে মাথা চলকাতে চলকাতে বলল, ইয়ে মানে বস, আমিও খুঁজে বের করতে পারবো। ওপাশ থেকে টকবগে কণ্ঠে ধমক ভেসে এলো, জাস্ট টু ওয়াইন আই সাইড। ঘড়িতে সময় তখন 7টা। অনবরত বাজতে থাকা ফোনের কর্কশ শব্দে ঘুম ভেঙে গেল ইমামার। বালিশের নিচ থেকে হাতড়ে ফোনটা বের করে কানে তুলতেই ওপাশ থেকে ভেসে এলো গৌরবের কাঁপা কণ্ঠস্বর, ইমু জলদি আয়, কারিব সুইসাইড করেছে। গল্পটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী পর্ব সবার প্রথমে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।